হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো দেখো, ভেক্টর চ্যাপ্টারের রাজশাহী বোর্ড 2025 নিয়ে আমরা হাজির হয়ে গেলাম। তো দেখি রাজশাহী বোর্ড 25-এ কি বলছে সেটা আগে দেখি। দেখো এখানে প্রথমত আমাকে যেটা বলছে যে দেখো আমাকে বলছে যে এবিসি একটা ত্রিভুজের বিসি এসি এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে এম এন এস। তার মানে তোমার একটা ত্রিভুজ হবে এ বি সি, তাহলে বিসি বাহুর মধ্যবিন্দুটা কত হবে এম, আর এসি বাহুর মধ্যবিন্দু কত হবে এন হবে, আর তোমার এবি বাহুর মধ্যবিন্দু কত হবে এস হবে, তাই না? আরেকটা দেখো উদ্দীপক বলছে, তো দেখো তাহলে মধ্যবিন্দু এস বলছে, কার মধ্যবিন্দু এস হইলো এবি এর মধ্যবিন্দু এস। এখন দেখো আরেকটা উদ্দীপক বলছে যে তিনটা নিরেট গোলকের ব্যাসার্ধ তোমার দিয়ে দিছে, একটা 4 সেন্টিমিটার, একটা 5 সেন্টিমিটার, আর একটা 7 সেন্টিমিটার, তাই না? এখন তোমাকে দেখো প্রথম কোশ্চেনটা যেটা বলছে সেটা হলো ক নাম্বার, বলছে এসি ভেক্টরকে এম ও বিএন ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে বলছে, এম ও বিএন ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে বলছে। সো আমি প্রথমত এই প্রথম উদ্দীপকটা অনুযায়ী ফিগারটা ড্র করব, দেন আমি তোমাকে সুন্দর করে বুঝাই দিচ্ছি। দেখো তো দেখো আমরা প্রথমে একটা ত্রিভুজের কথা বলছে এ বি সি। সো এ বি সি আমি ত্রিভুজটা এঁকে ফেলি। ওকে, দেখো এখন ত্রিভুজ এ বি আর কি বলতো সি। এখন আমরা দেখব যে এই যে দেখো এখানে কিন্তু আমাকে বলছে যে বিসি এর মধ্যবিন্দু কত বলতো এম। এই দেখো বিসি এর মধ্যবিন্দু হইলো এম। আচ্ছা, তারপরে কি বলছে? তারপরে বলছে এসি এর মধ্যবিন্দু এন। এসি এর মধ্যবিন্দু কত বলছে বলতো এন বলছে। তারপরে দেখো এখানে এবি এর মধ্যবিন্দু কত বলছে এস বলছে, এস বলছে। সো আমরা যে এই যে মধ্যবিন্দুগুলো নিলাম, এখন আমাকে প্রশ্নে বলছে যে এসি ভেক্টরকে এম ও বিএন এর মাধ্যমে প্রকাশ করতে বলছে। এসি ভেক্টরকে দেখো এসি ভেক্টরকে এম ও বিএন এর মাধ্যমে প্রকাশ করতে বলছে। এম ও বিএন, এ এম ভেক্টর ও বিএন ভেক্টর এর মাধ্যমে প্রকাশ করতে বলছে। মাধ্যমে প্রকাশ করো, এটাই হলো আমাদের ক নাম্বার কোশ্চেন, তাই না? সো ক নাম্বার কোশ্চেন। এখন দেখো এখানে এসি ভেক্টর, তার মানে ভেক্টর সাইনটা যদি আমি দিতে চাই তাহলে কোন দিকে দিব? এ থেকে সি এর দিকে দিব। কোন দিকে দিব? এ থেকে সি এর দিকে দিব। সো দেখো আমি এখন ভেক্টর সাইনটা দেই। এই যে দেখো এ থেকে আমি সি এর দিকে দিলাম, এই যে এ থেকে সি এর দিকে। আচ্ছা, তারপরে এম বলছে। সো এম ভেক্টরটা যদি আমি দিতে চাই তাহলে কি বলতো, এ থেকে এম আমাকে যোগ করতে হবে। এই দেখো এ থেকে এম আমি যোগ করে দেই, দেখো এই যে এ থেকে আমি যোগ করে দিলাম। এখন এ থেকে এম এর দিকে যাচ্ছে, সো আমি ভেক্টর সাইনটা দিয়ে দেই এ থেকে, দেখো এ থেকে এম এর দিকে, এই যে দিলাম এ থেকে এম এর দিকে। এখন আমরা আরেকটা জিনিস করবো, সেটা হলো যে আমাকে বলছে বিএন ভেক্টর, তাই না? বিএন ভেক্টর, তো বিএন ভেক্টর বি থেকে এন যোগ করে দাও, বি থেকে এন যোগ করে দিলাম। সো বি থেকে এন যদি আমি ভেক্টর সাইনটা দেই তাহলে এই যে এই কালারটা দিয়ে আমি ভেক্টর সাইনটা দেখাই বি থেকে এন এর দিকে, বি থেকে এন এর দিকে। তো ভেক্টর সাইন দেখাই দিলাম। এখন একটা ব্যাপার লক্ষ্য করো, সেটা হলো যে আমরা এখন প্রমাণ করব যে কিভাবে মানে এইটা এই এসি ভেক্টরটাকে কিভাবে এম ও বিএন এর মাধ্যমে প্রকাশ করা যায়। তার আগে একটা কথা বলে নিই, আমরা একটু ফিগারটাকে কমপ্লিট করে ফেলি। কমপ্লিট করি, এই যে দেখো আমরা কি করি, এই যে সি থেকে এন এটাও আমরা যোগ করে দেই, যোগ করে দিলাম। তাহলে এখন দেখো আমরা যদি ভেক্টর সাইন দিয়ে জিনিসটাকে ক্লিয়ার করে ফেলি, যে ধরো আমি এ থেকে সি এর দিকে দেখাইলাম, এ থেকে বি এর দিকে দেখাইলাম, বি থেকে সি এর দিকে দেখাও, মানে এটা এদিক গেছে, এটা এদিক গেছে, আর এসিটা একা একদিকে গেছে, মানে ভেক্টর যোগে ত্রিভুজ সূত্রটাকে কমপ্লিট করলাম। এখন আমরা প্রথমত আমাকে যেটা বলছে যে এসি ভেক্টরকে এম ও বিএন এর মাধ্যমে প্রকাশ করতে বলছে, তাই না? সো আমরা এমন একটা ত্রিভুজ নিয়ে কাজ করব যাতে করে আমরা এসি ভেক্টরটাকে পাই, এসি ভেক্টরটাকে পাই। সো আমরা এটা কিভাবে পাবো? আমরা প্রথমে এ এম সি এই ত্রিভুজটার মধ্যে ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র প্রয়োগ করব। আচ্ছা, এই বিএমটা এদিক যাচ্ছে না, তার মানে এই দিক দিয়ে যদি আমি এখানেও আর একটা ভেক্টর সাইন দিয়ে দেখাই তাতে তো কোনো সমস্যা নেই, যে বি থেকে সি এর দিকে যাচ্ছে। এখন আমরা কোন ত্রিভুজের মধ্যে ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র প্রয়োগ করব বলো তো? আমরা এ এম সি ত্রিভুজের মধ্যে ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র প্রয়োগ করব। তাহলে ত্রিভুজ এ এম সি এ ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র প্রয়োগ করে পাই, ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র প্রয়োগ করে পাই। ওকে, তোমরা লিখবা। লেখার পরে এবার দেখো, এই দেখো ভেক্টর যোগে ত্রিভুজ সূত্রটা কি বলতো, এম আর এম সি, এম আর এম সি এই দুইটা কিন্তু পর্যায়ক্রমে যাচ্ছে, এই দুইটা কি বলতো পর্যায়ক্রমে যাচ্ছে, এম প্লাস এম সি
দেখো এম ভেক্টর প্লাস এমসি ভেক্টর ইকুয়াল টু কত হবে বলো তো? ইকুয়াল টু হবে এসি ভেক্টর। এই যে ইকুয়াল টু হবে এসি ভেক্টর। সো এইটুকু আমার মনে হয় বুঝে গেছো যে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রটা আমি কিভাবে ফেললাম, যে এম ভেক্টর প্লাস এমসি ভেক্টর এই দুইটা পর্যায়ক্রমে আর এটা একা একদিকে। সো এটা আমরা বুঝে ফেলছি। এখন তোমরা সবাই একটু বলো, সেটা হলো যে এই যে এমসি ভেক্টরের বদলে কত লিখতে পারি? এটা না মধ্যবিন্দু ছিল, এটা মধ্যবিন্দু, তাহলে এমসি ভেক্টরের বদলে কি লিখতে পারি? এতটুকুর বদলে লিখতে পারি কত বলো তো? হাফ অফ বিসি। এমসি কত হাফ অফ বিসি লিখতে পারি। তাহলে বা এখানে এম ভেক্টর এই এমসির বদলে কত লিখতে পারি? হাফ অফ বিসি ভেক্টর। আর এই পাশে কত বলো তো? এসি ভেক্টর। এখন তোমরা দেখতেই পাচ্ছ এসি সমান সমান কত? এই যে এতটুকু সমান কি এসি না? সো আমরা কিন্তু এই জিনিসটা লিখতে পারি যে সুতরাং এসি ভেক্টর সমান সমান কত বলো তো? এ এম ভেক্টর প্লাস কত লিখতে পারি? হাফ অফ বিসি ভেক্টর, তাই না? এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখো। এটা কয় নম্বর সমীকরণ দিয়ে রাখবো? 1 নম্বর। কেন এটা 1 নম্বর সমীকরণ দিলাম বলতেছি, সেটা হলো যে আমাকে বলছে এসি ভেক্টরকে কার মাধ্যমে প্রকাশ করতে বলছে? আমাকে বলছে এসি ভেক্টরকে প্রকাশ করতে বলছে কার মাধ্যমে? এ এম আর কি বলতো? বিএন। এখন দেখো এসি ভেক্টর ইকুয়াল টু, এখানে দেখো এসি ভেক্টর ইকুয়াল টু কি বলতো? এ এম আসছে, কিন্তু এসি ভেক্টর ইকুয়াল টু আরেকটা জিনিস আসার কথা ছিল, সেটা বিএন ভেক্টর আসার কথা ছিল, কিন্তু বিএন ভেক্টর কি আসছে? আসে নাই কিন্তু। তাহলে বিএন ভেক্টরটাকে কিভাবে আনবো? এই যে দেখো এই বিসি এর রিপ্লেসে আমরা কাকে আনবো? এখন বিএন ভেক্টরটাকে আনার ট্রাই করব। তো দেখো কিভাবে আনি, একটু ভালো মতো বোঝার চেষ্টা করো যে আমরা কিভাবে এই জিনিসটাকে আনবো। এখন দেখো একটা ব্যাপার লক্ষ্য করো, সেটা হলো যে এই বিসির বদলে আমি এখন বিএন কে আনবো। আচ্ছা বলো তো, বিসি আছে আর বিএন আছে এমন একটা ত্রিভুজ বলো তো? এই যে বিসি আর বিএন, তার মানে কি? বিএনসি ত্রিভুজ। এটার মধ্যে যদি এই যে বিএনসি ত্রিভুজ, এটাকে আমরা একটু এদিকে দেখাই ভেক্টর সাইন দিয়া, তাহলে আমরা এখন ত্রিভুজ বিএনসি এ ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র প্রয়োগ করে পাই। তো দেখো এখানে একটা ব্যাপার লক্ষ্য করো, বিএন প্লাস এনসি এই দুইটা পর্যায়ক্রমে, বিএন প্লাস এনসি ইকুয়াল টু কি বলো তো? বিসি। এই দুইটা পর্যায়ক্রমে আর এটা একা একদিকে, তাহলে বিএন প্লাস এনসি ইকুয়াল টু কি? বিসি। তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো বিএন ভেক্টর প্লাস কত লিখবো? এনসি ভেক্টর ইকুয়াল টু কত লিখবো বলো তো? বিসি ভেক্টর। তো আমরা বিসি ভেক্টর দেখাইলাম। এখন আমার উদ্দেশ্য তো বিসির বদলে কাকে আনা? এই বিসির বদলে আমার তো বিএন কে আনতে হবে। এখন আরেকটা কথা বলি, যে এই যে এনসি দেখতে পাচ্ছ, এই এনসি ভেক্টরটা এতটুকু কি বলতো? পুরো হাফ অফ এসি না? তাহলে আমরা লিখতে পারি যে এই এনসির বদলে আমরা কত লিখতে পারি? এই যে দেখো বিএন ভেক্টর এই এনসির বদলে লিখতে পারি হাফ অফ কত বলতো? এসি ভেক্টর লিখতে পারি। আর এই পাশে কত আছে বলতো? বিসি ভেক্টর। ওকে, সো এখন আমরা এই বিসি এর মানটা এই 1 নং সমীকরণে বসায় দিব। এই বিসি ভেক্টরের মানটা আমরা কোথায় বসায় দেব? 1 নং সমীকরণে বসায় দিলেই আমাদের দেখবা যে এসি ভেক্টরকে এম আর বিএন এর মাধ্যমে প্রকাশটা হয়ে যাবে। সো আমরা সুন্দর করে দেখাচ্ছি, দেখো এখন আমরা লিখব যে 1 নং সমীকরণে বিসি এর মান বসিয়ে পাই। তাহলে 1 নংয়ে বিসি ভেক্টরের মান বসিয়ে এখন দেখো এইখানে আমরা লিখতেছি এসি ভেক্টর সমান সমান এই যে এম ভেক্টর আছে, রাখো এম ভেক্টরকে, প্লাস বলতো কে আছে? হাফ। আর এখানে দেখো এখানে এই যে বিসি ভেক্টরের মান কত বলতো? বিএন ভেক্টর প্লাস এই যে বিএন ভেক্টর প্লাস কত বলতো? হাফ এসি ভেক্টর। ওকে, আমার মনে হয় এইটুকু বুঝা গেছো। এখন আমরা জাস্ট কি করব বলতো? এখানে একটু ক্যালকুলেশন করব। এই যে দেখো এসি ভেক্টর আর এটা কত? এম ভেক্টর, আর এটা হাফটা গুণ করে দাও, হাফ কত? বিএন, আর এটা কত বলতো? হাফ এটা হাফ গুণ করলে কত হয় বলতো? হাফ গুণ করলে হয়ে যাবে 1/4 এসি ভেক্টর। আমার মনে হয় এটুকু বুঝতে পারছো। এখন আমরা কি করব? এই যে দেখো এসি ভেক্টর 1/4 এসি ভেক্টর, এটাকে এই পাশে নিয়ে আসো। তাহলে এসি ভেক্টর এটাকে এই পাশে চলে আসলে কত? 1/4
এসি ভেক্টর, আর এই পাশে থাকলো কে বলো তো, এম ভেক্টর প্লাস কত বলো তো, হাফ কত বলো তো, বিএন ভেক্টর। ওকে, এখন বলো একটা এসি ভেক্টর থেকে তুমি যদি 1/4 এসি ভেক্টর বাদ দাও তাহলে কত হয়, 3/4 এসি ভেক্টর। আর এখানে দেখো আছে কত, এখানে আছে এম ভেক্টর প্লাস হাফ বিএন ভেক্টর। সো তুমি চাইলে এখানেই আনসার রেখে দিতে পারো, তুমি চাইলে এখানেই আনসার রেখে দিতে পারো। কথা হলো কিভাবে এখানে আনসার রেখে দেব সেটা একটু বলতেছি। বলছে এসি ভেক্টরকে কার কার মাধ্যমে প্রকাশ করতে বলছে, এম আর বিএন এর মাধ্যমে প্রকাশ করতে বলছে, তাই না? তার মানে এসি ভেক্টর ইকুয়াল টু এম বিএম, এম আর বিএন আসছে কিনা সেটা হলো ফ্যাক্ট। তার মানে এক নাম্বারটা হয়ে গেছে। সো এক নাম্বারটা আমাকে প্রকাশ করতে বলছে, আমি প্রকাশ করে ফেলছি, এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো আমি তোমাদের প্রথমত যেটা দেখাবো সেটা হলো যে আমি প্রথমত তোমাদের ক করলাম, এখন আমি তোমাদের ক করে দেখাইলাম, এবার আমি তোমাদেরকে প্রথমে গ করে দেখাই, তারপরে খ করে দেখাবো। ওকে, তাহলে ক্ষয়ের থিমটা আরেকবার একটু পড়ি, তোমরা একটু শোনো। তিনটা নিরেট গোলক আছে, কয়টা নিরেট গোলক আছে, তিনটা নিরেট গোলক। তিনটা নিরেট গোলককে তুমি গলাবা, গলায়া তুমি একটা সিলিন্ডার বানাবা। কি বানাবা বলো তো, তুমি একটা সিলিন্ডার বানায় ফেলবা। সো সিলিন্ডারটা কি হবে, নিরেট গোলক হবে। এখন সিলিন্ডারের একটা মেজারমেন্ট তোমাকে দিয়ে দিছে, সেটা কি বলো তো, সেটা হলো যে সিলিন্ডারটা হবে, দেখো এখানে বলছে যে তিনটি নিরেট গোলকের ব্যাসার্ধ দিয়েছে, একটা হলো 4 সেন্টিমিটার, একটা হলো 5 সেন্টিমিটার, একটা হলো 60 সেন্টিমিটার। বলছে তিনটা গোলককে গলিয়ে 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি সমবৃত্তভূমিক নিরেট সিলিন্ডার তৈরি করা হলে বলছে এর বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। কি নির্ণয় করতে বলছে, এর বক্রতলের ক্ষেত্রফল তোমাকে নির্ণয় করতে বলছে। সো দেখো আমরা কিভাবে বক্রতলের ক্ষেত্রফলটা নির্ণয় করি সেটা দেখো। তো দেখো তিনটা সিলিন্ডারকে এখন আমরা তিনটা গোলককে, দেখো আমি তোমাকে একটু ফিগার এঁকে দেখাই। এই যে দেখো, এই যে একটা গোলক, এই গোলকটার ব্যাসার্ধ কত বলো তো, এই গোলকটার ব্যাসার্ধ হইল কত, এই গোলকটার ব্যাসার্ধ হইল 4 সেন্টিমিটার, এটা হলো 4 সেন্টিমিটার। ওকে, আরেকটা গোলক আছে, সেই গোলকটার ব্যাসার্ধ কত, 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। ধরো আরেকটা গোলক আছে, সেই গোলকটার ব্যাসার্ধ হইল 7 সেন্টিমিটার। কত সেন্টিমিটার, 7 সেন্টিমিটার। এখন এই তিনটা নিরেট গোলককে তুমি গলাবা, গলায়া তুমি একটা কি বানাবা, একটা কি বানাবা বলো তো, একটা নিরেট সিলিন্ডারে পরিণত করবা। তো তিনটা গোলককে তুমি যদি এরকম গলায়া যদি সিলিন্ডার বানাও তাহলে মোটামুটি একটু বড় সড়ো টাইপের কি হবে, সিলিন্ডার তৈরি হবে। এই যে দেখো সিলিন্ডারটা হয়ে গেল। ওকে, এই যে এরকম একটা সিলিন্ডার হবে। এখন এখানে কিন্তু বলেও দিছে যে সিলিন্ডারটা বলছে তিনটি গোলককে গলিয়ে 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা সমবৃত্তভূমিক নিরেট সিলিন্ডার তৈরি করা হলো। তার মানে এটার ব্যাসার্ধ কত, এই যে সিলিন্ডারটা যে বানাইছো এই সিলিন্ডারটার ব্যাসার্ধ কত হবে, এই সিলিন্ডারটার ব্যাসার্ধ হবে 6 সেন্টিমিটার। ওকে, এখন তোমাকে কি বের করতে বসে, তোমাকে বের করতে বসে বক্রতলের ক্ষেত্রফল কত হবে, তাই না? এটাই তো বের করতে বসে। এখন তোমাদের কাছে আমার কোশ্চেন যে এই সিলিন্ডারটার উচ্চতা কি আমি জানি? না, আমি কিন্তু এই উচ্চতাটা জানি না। এখন তোমরা আমাকে বলো যে এই উচ্চতাটা আমরা কিভাবে বের করব? সেটা হলো মেন প্রশ্ন। যদি উচ্চতাটা আমরা কোনোভাবে বের করে ফেলতে পারি তাহলে কিন্তু ইজিলি আমার কি হয়ে যাবে বলো তো, ইজিলি আমার মানে কি এই সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল আমি কিন্তু বের করে ফেলতে পারবো। কারণ বক্রতলের ক্ষেত্রফল বের করার সূত্র একদম সহজ, 2πr/h। এটাই হলো বক্রতলের ক্ষেত্রফল বের করার সূত্র। তার মানে এইচটা বের করা হলো মেন ফ্যাক্ট, তাই না? সো দেখো আমরা প্রথমত তোমরা আমাকে বলবা, আমি একবারে তোমাদেরকে বোঝায় দেওয়ার চেষ্টা করতেছি। দেখো বলো তো সিলিন্ডারের এই যে দেখো এই গোলকটার আয়তন কত হবে, এই গোলকের আয়তন নির্ণয় সূত্র কি, 4/3πr³। এখানে আর কত, এখানে আর কত বলতো, এখানে আর হইলো 4, এখানে আর কত বলতো 4। তার মানে এই যে এটা কি বলতো গোলক,
এই গোলকটার আয়তন কত হবে? 4/3 পাই আর কিউব। আর মানে কত? 4 এর উপরে কিউব। আচ্ছা বলো তো, এই যে দেখো এই গোলকটার আয়তন কত হবে? এটা আয়তন হবে 4/3 পাই 5 কিউব। তাহলে দেখো 4/3 পাই কত বলো তো? 5 কিউব। ওকে, তারপরে দেখো এই যে আমরা আরেকটা গোলক আছে, এই গোলকটার আয়তন কত হবে বলো তো? এই গোলকটার আয়তন হবে 4/3 পাই কত বলো তো? 7 কিউব। ওকে, সো 7 কিউব তুমি চাইলে ব্র্যাকেট দিয়েও লিখতে পারো, না দিলেও হয়। আচ্ছা বলো তো, এই যে তিনটা গোলককে তুমি গলায়া কি করছো? তুমি গলায়া একটা নিরেট সিলিন্ডার বানাইছো। কি বানাইছো? একটা নিরেট সিলিন্ডারে পরিণত করছো। তাহলে বলো তো, এই তিনটা গোলকের আয়তন সমান সমান কি এই নিরেট সিলিন্ডারের আয়তন না? অবশ্যই নিরেট সিলিন্ডারের আয়তন, কারণ তুমি তিনটা গোলককে গলায়া তুমি কি করছো? এই নিরেট সিলিন্ডারটা বানাইছো। তাহলে এখন বলো তো, এই নিরেট সিলিন্ডারটার আয়তনটা কত হবে? এই নিরেট সিলিন্ডারটার আয়তন আমরা জানি, সিলিন্ডারের আয়তন নির্ণয় সূত্র কি? পাই আর স্কয়ার এইচ। সো এই তিনটার আয়তনের যোগফল সমান সমান কি হবে? এই নিরেট সিলিন্ডারের আয়তন। সো পাই কত হবে বলো তো? আর স্কয়ার। আর মানে কত? এখানে আর কত বলো তো? 6 আর স্কয়ার। আর এইচটা তো আমি জানি না, এই যে এইচ এর মতোই থাক। এখন তোমরা এই সবগুলাকে কি করবা বলো তো? এখানে সবগুলাকে বলো তো, আমি ক্যালকুলেশনটা একটু সহজে করার চেষ্টা করতেছি। সেটা হলো দেখো, এখানে 4/3 পাই আমি কমন নিয়ে নেই। তাহলে 4/3 পাই যদি আমি কমন নেই, তাহলে কত হয় বলো তো? এখানে হয় 4 কিউব প্লাস 5 কিউব প্লাস 7 কিউব। আর এখানে কত বলো তো? পাই ইন্টু 36 ইন্টু এইচ। এখন তোমরা কিন্তু একটা ব্যাপার জানো, সেটা হলো কি বলো তো? এই পাই কিন্তু উভয় পাশ থেকে তুমি কেটে দিতে পারো, মানে ভাগ করে উঠাই দিতে পারো, তাই না? তাহলে এখানে আসলে থাকলোটা কি? এখানে আমরা এখন দেখব যে এখানে আমাদের 4 কিউব 5 কিউব 7 কিউব এটা আসলে কত হয়। দেখো 4 কিউব প্লাস 5 কিউব প্লাস 7 কিউব, এই তিনটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এটা হয় 532। তাইলে দেখো এই যে 4/3 ইন্টু এই তিনটাকে যদি কিউব করো তাহলে কত হয় বলো তো? এই তিনটাকে কিউব করলে হয় 532। আর এখানে কত? 36 ইন্টু এইচ, তাই না? এখন দেখো এখানে একটা ব্যাপার লক্ষ্য করো, সেটা হলো যে আমরা এখন ক্যালকুলেশনটা দেখো কিভাবে করি বলো তো? আমরা বা এখানে 4 ইন্টু, কারণ এই 532 উপরে গুণ অবস্থায় আছে আর এই 3টা নিচে। আচ্ছা বলো তো, এই 36টা কিন্তু গুণ হয়ে নিচে চলে আসবে। তাহলে কত হবে বলো তো? নিচে 36 আর এই পাশে কত বলো তো? এইচ। এখন আমরা দেখব আসলে এই ভ্যালুটা কত আসে। দেখো এখানে 4 ইন্টু কত? 532 ভাগ কত বলো তো? 3 ইন্টু ব্র্যাকেট দিবা 36 দিলে এই ভ্যালুটা আসে 19.7। তার মানে এইচ এর ভ্যালুটা কত আসে বলো তো? 19.7। সো এই যে দেখছো আমরা কিন্তু এইচ এর ভ্যালুটা পেয়ে গেলাম। এখন একটা ব্যাপার লক্ষ্য করো, আমাকে কিন্তু কি বলছে বলো তো? আমাকে বলছে এই যে সিলিন্ডারটা, এই যে আমরা যে সিলিন্ডারটার উচ্চতা পাইলাম, এই সিলিন্ডারটার আমাকে কিন্তু বক্রতলের ক্ষেত্রফল বের করতে বলছে, তাই না? সো সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল বের করার সূত্র দেখো, সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল বের করার সূত্র। বক্রতল মানে কি? সিলিন্ডারের যে বাঁকানো পৃষ্ঠটা, সিলিন্ডারের যে বাঁকানো পৃষ্ঠতলটা থাকে না, এটাকে বলা হয় বক্রতল। সো বক্রতলের ক্ষেত্রফল, সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল বের করার সূত্র কি বলতো? 2 পাই আর এইচ। দেখো তো 2 ইন্টু পায়ের মান কত? 3.1416। আর এর মান কত বলো তো? এই যে দেখো আর এর মান কত? সিলিন্ডারের আর কত? 6। সো তুমি 6 বসায় দাও। আর এইচ এর ভ্যালুটা একটু আগে কত পাইলাম বলো তো? 19.7। 19.7। আর তোমরা কিন্তু সবাই জানো যে কোনো বক্রতলের ক্ষেত্রফলের একক সবসময় কি হয়? বর্গ মিটার, বর্গ সেন্টিমিটার, বর্গ যাই হোক, মানে যেটা এখানে বর্গ, যেহেতু সেন্টিমিটার দেওয়া আছে তার মানে এটা হবে বর্গ সেন্টিমিটার। সো এখানে লিখে দাও, নিজদাই লেখো বর্গ সেন্টিমিটার। আমি নিজদা লিখতেছি। ওকে,
তাহলে বর্গ সেন্টিমিটার। এখন আমরা ক্যালকুলেশন করে দেখব যে আসলে এই ভ্যালুটা কত আসে। সো দেখো এখানে আমরা লিখব কত 2 ইন্টু 3.1416 ইন্টু কত 6 ইন্টু 19 কত 9, সরি 19.7, তাহলে এটা আমাদের আসছে কত 742.67, 742.67 বর্গ সেন্টিমিটার। লাস্টে দিয়ে কি লিখবা? প্রায় লিখবা, কারণ দেখো সবসময় এরকম দশমিকের পরে অনেকগুলো ঘর আসলে এটা কি লিখতে হয়? প্রায় লিখতে হয়। সো আশা করি তোমরা সবাই খ নাম্বারটা বুঝছো। এখন আমি তোমাদেরকে করাবো গ নাম্বার। তো দেখো বন্ধুরা, এখন কিন্তু আমরা খ এর সলিউশন করতেছি। দেখো প্রমাণ করো যে am ভেক্টর প্লাস bn ভেক্টর প্লাস cs ভেক্টর ইকুয়াল টু কত হবে? 0 ভেক্টর। তো প্রথমত আমি তোমাদেরকে একটা কথা বলে নেই, সেটা হলো যে am ভেক্টর, আমরা প্রথমত এই am ভেক্টরের মানটা বের করব এবং তারপরে আমরা bn ভেক্টরের মান বের করব, তারপরে আমরা cs ভেক্টরের মান বের করব। এই তিনটা ভেক্টরের মান বের করব, কিন্তু কথা হইলো আমরা এই যে ভেক্টরগুলোর মান বের করব এগুলা এই যে ত্রিভুজের তিনটা বাহু আছে না, এবি বাহু মানে এবি ভেক্টর, আরেকটা আছে বিসি ভেক্টর, আরেকটা আছে কি বলতো এসি ভেক্টর। সো আমরা এই যে মানগুলা বের করব am এর মান, এই মানটা আমরা অবশ্যই এই তিনটা ভেক্টরের যে কোনো দুইটার মাধ্যমে প্রকাশ করব। আবার আমরা bn ভেক্টরের মান বের করব, এই bn ভেক্টরের মানটা এই যে তিনটা ভেক্টরের যে কোনো দুইটার মাধ্যমে প্রকাশ করব। তারপরে আবার cs ভেক্টরের মান বের করব, সেটাও কি বলতো এই তিনটা ভেক্টরের যে কোনো দুইটা ভেক্টরের মাধ্যমে প্রকাশ করব। সো দেখো প্রথমত আমরা যে কাজটা করব, আমাকে তো am ভেক্টর লাগবে তাই না? সো am ভেক্টরটা বের করব আমরা কোন ত্রিভুজ নিয়ে কাজ করব? abm, এই ত্রিভুজটা নিয়ে কাজ করব। তুমি যদি চাও যে amc এই ত্রিভুজটা নিয়ে কাজ করবা তাতেও হবে, সমস্যা নাই, তুমি যেটা নিয়ে কাজ করবে সেটাই হবে, কিন্তু শর্ত হইলো তোমার কারে আনতে হবে বলো তো? এই am ভেক্টরটাকে তোমাকে আনতে হবে। সো am ভেক্টরটা আনার জন্য যেই ত্রিভুজ নিয়ে কাজ করে সুবিধা সেটা নিয়ে কাজ করবা, তুমি যেটাকে প্রেফার ফিল করো, ঠিক আছে? সো আমি am আনার জন্য am ভেক্টরটা আনার জন্য আমি abm এই ত্রিভুজটা নিয়ে কাজ করব। তো দেখো ত্রিভুজ abm এ ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র প্রয়োগ করে পাই। প্রথমত আমি abm এর মধ্যে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র প্রয়োগ করতেছি। তাহলে দেখো তো ab প্লাস bm ইকুয়াল টু কি am, মানে কি ab আর bm এই দুইটা কি পর্যায়ক্রমে, আর এই amটা একা একদিকে। তাহলে আমি কি লিখব? ab ভেক্টর প্লাস কি লিখব? bm ভেক্টর ইকুয়াল টু কি লিখব বলো তো? am ভেক্টর। সো আমার উদ্দেশ্য ছিল কি বলতো? am ভেক্টরের মান বের করা। সো আমি কিন্তু am ভেক্টরের মান বের করছি, কিন্তু আরেকটা কথা কিন্তু আমি বলছি যে এই am ভেক্টরের মানটাকে আমি এই তিনটা, এই যে ab ভেক্টর, bc ভেক্টর, ac ভেক্টর, এই তিনটার যে কোনো দুইটার মাধ্যমে প্রকাশ করব। সো দেখো am ইকুয়াল টু কিন্তু ab আসছে, বাট bm কিন্তু আনার কথা না। bm এর বদলে আমি কি লিখতে পারি? আচ্ছা এই mটা কি মধ্যবিন্দু না? তাহলে এই bm এর বদলে কত লিখতে পারি? bm এর বদলে আমি লিখতে পারি হাফ অফ bc। সো আমি এখন লিখব ab ভেক্টর প্লাস bm এর বদলে লিখব হাফ অফ bc ভেক্টর ইকুয়াল টু কত বলো তো? am ভেক্টর। এটা এক নম্বর সমীকরণ দিতে পারো, বা am এর মান তুমি বের করছো, এটা তুমি সমীকরণ দিয়েও রাখতে পারো বা এইভাবেও রাখতে পারো, তোমার ইচ্ছা। সো আমি am এর মানটা বের করে ফেললাম। এখন আমার উদ্দেশ্য হলো bn বের করা। কি বের করা? bn। এখন তুমি দেখো তো bn আছে এমন একটা ত্রিভুজ খোঁজো তো তুমি, bn ভেক্টর আছে এমন একটা ত্রিভুজ। এই যে দেখো abn, এই ত্রিভুজের মধ্যেই কিন্তু bn আছে তাই না? abn ত্রিভুজের মধ্যেই কিন্তু bn আছে। সো আমি abn এর মধ্যে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র প্রয়োগ করব। ত্রিভুজ abn এ ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র প্রয়োগ করে পাই। তাহলে দেখো ab আর bn এই দুইটা কিন্তু পর্যায়ক্রমে, ab আর bn এই দুইটা পর্যায়ক্রমে, আর এই anটা একা একদিকে। সো দেখো ab ভেক্টর প্লাস কি বলতো bn ভেক্টর ইকুয়াল টু কত বলতো? ইকুয়াল টু ab bn ইকুয়াল টু কি হবে? an। সো আমরা লিখব an ভেক্টর। এখন দেখো আমার কিন্তু bn ভেক্টরের মান বের করতে হবে তাই না? সো bnটাকে রাখবো, বাকিগুলোকে ওই পাশে পাঠাও। তাহলে বা এখানে আমরা bn ভেক্টরটাকে রাখি, এই দেখো an ভেক্টর, এই প্লাস ab ওই পাশে গেলে কি হয়ে যাবে?
মাইনাস এ বি, তাই না? ওকে, এখন আমরা একটু ক্যালকুলেশন করি। দেখো ক্যালকুলেশনটা হালকা করে ভালো করে বোঝার চেষ্টা করবা। দেখো এখানে এই যে বিএন ভেক্টর, এখানে এন, এন মানে কি বলো তো? এই যে এই এনটা কি মধ্যবিন্দু ছিল না? এটা যদি মধ্যবিন্দু লেখো, এটা যদি মধ্যবিন্দু হয় তাহলে এন ইকুয়ালটা আমরা কি লিখতে পারি? এই এন ইকুয়ালটা আমরা কি লিখতে পারি বলো তো? হাফ অফ এসি, মানে এসি এর অর্ধেক। তাহলে এন এর জায়গায় আমরা লিখতে পারি হাফ অফ এসি ভেক্টর। আর এটা কত বলো তো? এবি ভেক্টর। সো আমরা কিন্তু এই যে দেখো 2 নাম্বার সমীকরণ, এটা আমরা কিন্তু বিএন ভেক্টরের মানও বের করে ফেলছি। এখন আমরা এই যে সিএস ভেক্টরের মান বের করব, সিএস ভেক্টর। আচ্ছা বলো তো, সিএস ভেক্টর আছে এই যে সিএস, এই যে সিএস ভেক্টর। আচ্ছা সিএস আছে এমন একটা ত্রিভুজ কোনটা বলো তো? সিএস আছে এমন একটা ত্রিভুজ হইল এসিএস। তোমরা যদি চাও না স্যার আমরা চাই বিসিএস, বিসিএস, এই ত্রিভুজ নিয়ে কাজ করলেও হবে, সমস্যা নেই। বিসিএস নিয়ে কাজ করলেও হবে, এসিএস নিয়ে কাজ করলেও হবে। তুমি যেটাতে প্রেফার ফিল করো সেটা নিয়ে কাজ করবা, ইনশাল্লাহ অবশ্যই হবে। সো দেখো এখন আমরা এই সিএস ভেক্টরকে পাইতে চাই। কাকে পাইতে চাই? সিএস ভেক্টরকে পাইতে চাই। সো সিএস ভেক্টরকে পাইতে চাই, তো আমরা এসিএস ত্রিভুজ নিয়ে কাজ করব, তাই না? সো আমরা ত্রিভুজ এসিএস এ ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র প্রয়োগ করে পাই। সো দেখো এসি প্লাস সিএস ইকুয়াল টু কি হবে? এএস। আবারও বলতেছি, দেখো ভেক্টর যোগে ত্রিভুজ সূত্রটা দেখো, আরেকটু দেখো, এই যে দেখো মানে এসি প্লাস সিএস, এসি প্লাস সিএস এই দুইটা পর্যায়ক্রমে, এই দুইটা পর্যায়ক্রমে, এই দুইটা পর্যায়ক্রমে, আর এটা কি একা একদিকে, এস একা একদিকে। তাহলে এসি প্লাস সিএস, দেখো এসি প্লাস সিএস ভেক্টর ইকুয়াল টু কি হবে বলো তো? এএস ভেক্টর, এএস ভেক্টর। এখন আমরা এই যে সিএস ভেক্টরটাকে রাখবো আর বাকিটাকে ওই পাশে পাঠিয়ে দাও। তাহলে এএস এটা ওই পাশে গেলে কত বলো তো? মাইনাস এসি ভেক্টর। সো এটুকু বোঝা গেছো। এখন আমি তো বলছি যে আমার এই যে এবি, বিসি, এসি এই তিনটা ভেক্টরের মাধ্যমে প্রকাশ, তিনটা ভেক্টরের যে কোনো দুইটার মাধ্যমে প্রকাশ করতে হবে। মানে এই যে এ এম, বিএন, সিএন এই তিনটার মানকে যে কোনো, এই তিনটার যে কোনো দুইটার মাধ্যমে প্রকাশ করতে হবে। আচ্ছা বলো তো এখানে বলো তো এই যে এএস, এদিক তাকাও, এএস, এই এএসটা কি বলো তো? হাফ অফ এবি না? তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে সিএস ভেক্টর ইকুয়াল টু, আমরা লিখতে পারি এএস এর জায়গায় আমরা কত লিখতে পারি? হাফ অফ কি লিখতে পারি? এবি ভেক্টর। আর এই যে এটা কত বলো তো? এসি ভেক্টর। সো এটাকে আমরা 3 নাম্বার সমীকরণ দিতে পারি। সো সমীকরণ দিলেও হয়, না দিলেও হয়। সো আশা করি তোমরা বুঝে ফেলছো। এখন দেখো আমাদের অলমোস্ট এখনই আমাদের প্রমাণটা হয়ে যাবে। সেটা হলো যে, তার আগে তোমাদের একটা কথা বলি, সেটা হলো যে আচ্ছা তোমরাই আমাকে বলো যে এখানে এই আমরা যে এই যে পুরা ত্রিভুজটা নিয়ে যদি কাজ করি, হ্যাঁ পুরা ত্রিভুজটা নিয়ে যদি কাজ করি, যে পুরা ত্রিভুজ এবিসি এর মধ্যে ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র প্রয়োগ করব। পুরা ত্রিভুজ এবিসি এর মধ্যে, ত্রিভুজ এ বি সি এ ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র প্রয়োগ করে পাই। আচ্ছা তাহলে কি হয় বলো তো? এবি প্লাস বিসি, দেখো দেখো এখানে একটু দেখো, এবি প্লাস বিসি ইকুয়াল টু কি হবে বলো তো? এসি হবে না? আবারও বলতেছি, পুরা ত্রিভুজের মধ্যে আমি যদি ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র প্রয়োগ করি, এই দেখো এবি প্লাস বিসি এই দুইটা পর্যায়ক্রমে, এই দুইটা পর্যায়ক্রমে, আর এই এসি একা একদিকে। তাহলে আমি কি লিখতে পারি? এবি প্লাস বিসি ইকুয়াল টু কি হবে বলো তো? এসি ভেক্টর হবে, তাই না? কথা হলো এটা কেন লিখলাম, এটা কেন লিখলাম একটু পরে তুমি বুঝতে পারবা। এখন আমি কি করব? এখন আমি মানগুলা বসাই দিব। দেখো এখন আমি যে কাজটা করব সেটা হলো যে এখন আমি মানগুলা বসাই দিব। দেখো মানগুলা বসাই দিলেই দেখবা আমার কাঙ্ক্ষিত প্রমাণটা চলে আসবে। সেটা হলো দেখো প্রথমত আমি লেফট হ্যান্ড সাইডটা তুলবো। দেখো লেফট হ্যান্ড সাইডটা কত? এই যে আমি এখানে লেফট হ্যান্ড সাইডটা তুলতেছি। দেখো লেফট হ্যান্ড সাইড কত ছিল? এ এম ভেক্টর প্লাস বিএন ভেক্টর প্লাস সিএস ভেক্টর। সো আমরা এই তিনটা ভেক্টর, এটাই তো লেফট হ্যান্ড সাইড ছিল, ওই যে দেখো লেফট হ্যান্ড সাইড এ এম প্লাস বিএন প্লাস সিএস ইকুয়াল টু 0 ভেক্টর। সো আমরা প্রথমত আমরা এ এম ভেক্টরের মানটা বসায় দিব,
বলো তো এম ভেক্টরের মান কত? এই যে দেখো এম ভেক্টরের মান, এই যে দেখো এম ভেক্টরের মান হইল এবি প্লাস হাফ বিসি। তাহলে লেখো এবি প্লাস হাফ বিসি। ওকে, তারপরে একটা প্লাস আছে। এবার আমরা বসাবো এই যে বিএন ভেক্টরের মান। বলো তো বিএন ভেক্টরের মান কত? বিএন ভেক্টরের মান এই যে দেখো হাফ এসি মাইনাস হাফ এসি মাইনাস কত বলো তো? এবি। তারপরে আমরা বসাবো প্লাস সিএস ভেক্টরের মান, প্লাস সিএস ভেক্টরের মান। সিএস ভেক্টরের মান কত? সিএস ভেক্টরের মান হলো হাফ এবি মাইনাস কত বলো তো? এসি ভেক্টর। ওকে, সো বসানোর পরে এখন দেখো আমরা জাস্ট ক্যালকুলেশন করব, মানে আমরা একটু কাটাকাটি করব, তাইলেই হয়ে যাবে। দেখো আচ্ছা বলো তো এখানে কি কি কাটাকাটি হয়? এই যে দেখো এখানে প্লাসের এবি মাইনাসের এবি কিন্তু ক্যান্সেল আউট হয়ে যায়। তারপরে দেখো এখানে এই যে হাফ বিসি আছে, আমরা হাফ বিসি লিখব, হাফ বিসি ভেক্টর লিখলাম। তারপরে কত আছে বলো তো? এই যে হাফ কত বলো তো? এবি ভেক্টর, হাফ এবি ভেক্টর। তারপরে দেখো এখানে একটা ব্যাপার লক্ষ্য করো, সেটা হলো যে হাফ এসি ভেক্টর আর এখানে মাইনাস এসি ভেক্টর। হাফ এসি মাইনাস এসি, তাহলে কত হয় বলো তো? হাফ এসি আর মাইনাস একটা এসি। দেখো হাফ এসি আর মাইনাস একটা এসি, মাইনাস এক কিন্তু বড় আর হাফ কিন্তু ছোট। সো যে ছোট হয় মানে একটা এসি থেকে তুমি যদি হাফ এসি বাদ দাও তাহলে কত হবে? হাফ এসি হবে। আর ওয়ান কিন্তু বড়, তার মানে মাইনাস চিহ্ন বসবে। তার মানে এটা কত হবে বলো তো? মাইনাস হাফ এসি ভেক্টর। একটু বুঝা গেছে। এখন আমরা হাফ কমন নিতে পারি। কি কমন নিতে পারি বলো তো? হাফ কমন নিতে পারি। দেখো হাফ যদি কমন নেই, হাফ কমন নিলে কত হয়? বিসি ভেক্টর প্লাস এবি ভেক্টর মাইনাস এসি ভেক্টর। ওকে, এবার বলো তো এই বিসি ভেক্টর প্লাস এবি ভেক্টর, এই বিসি ভেক্টর প্লাস এবি ভেক্টর এতটুকুর মধ্যে কত লিখতে পারি? এই যে বিসি ভেক্টর প্লাস এবি ভেক্টর, একটু ভালো করে তাকাও। বিসি ভেক্টর আর এবি ভেক্টর আর বিসি ভেক্টর, এবি ভেক্টর আর বিসি ভেক্টরের যোগফল কত? এসি ভেক্টর। সো আমরা এই দুইটার যোগফলের বদলে কি লিখতে পারি? এতটুকুর যোগফলের বদলে আমি লিখতে পারি এসি ভেক্টর। সো আমি এখন লিখে দিচ্ছি এসি ভেক্টর। তাহলে দেখো হাফ, এখানে এই দুইটার যোগফলের বদলে লিখতে পারি এসি ভেক্টর মাইনাস এটা কত বলো তো? এসি ভেক্টর। সো আমরা যেটা করব সেটা হলো হাফ ইন্টু এসি ভেক্টর থেকে এসি ভেক্টর বাদ দিলে কত হয়? শূন্য ভেক্টর হয়। আর তুমি খুব ভালো করেই জানো যে আমরা যদি শূন্য ভেক্টরকে কোনো কিছুর সাথে গুণ করি, হাফের সাথে গুণ করি, তাহলে এটা শূন্য ভেক্টর হয়ে যাবে, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তার মানে তোমাকে প্রমাণ করতে বলছে, তুমি সুন্দর করে প্রুফ লিখে দাও, তাহলেই হয়ে যাবে। বন্ধুগণ, আমার মনে হয় তোমরা এই যে আমি যে সৃজনশীলটা তোমাদেরকে ডিটেলসে বুঝাইলাম, আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। এই পর্বটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।